সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যাতে ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করতে পারো, এই জন্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমাদের ইস্পাহানী উচ্চ বিদ্যালয় অনলাইন টিচিং প্রোগ্রাম আয়োজন করেছে। এতে আমাদের স্কুলের সমস্ত শিক্ষকরা পর্যায়ক্রমে বিভিন্ন রকমের ক্লাস নিচ্ছে তোমাদের সুবিধার জন্য, তোমাদের পড়ালেখার গতিটাকে সচল রাখার জন্য। আশা করি তোমরা সকলেই সকল শিক্ষকদের ক্লাস খুব মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে পড়াবো বা শেখাবো সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, ষষ্ঠ শ্রেণী থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত যেটা খুবই দরকার পড়ে তোমাদের সবার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো যে বিষয়টা কী হতে পারে। আমি ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার পড়াবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা জানো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত এটা দরকার পড়ে আমাদের। আর নিচু ক্লাসে 6, 7, 8 এই 3 ক্লাসে এটার নামই, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো আমরা ক্লাস 9, 10-এর জন্য আজকে করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেকগুলা টপিকস রয়েছে। তো আমরা টপিকসগুলো দেখি যে কী কী আছে এরকম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এতে আছে হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, এটা হলো অর্থ অনুযায়ী যে 5 প্রকারের যে সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সেইগুলো। আশা করছি তোমরা সবাই এটা লিখেছো। এখন আমরা আর কী আছে সেগুলো লিখবো, এই জন্য আমার বোর্ডটাকে এখন মুছতে হবে। তোমরা ভালো করে খেয়াল করবে। প্রথম হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বলছি, তারপর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, তারপর অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, তারপর অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, তারপর অ্যাসার্টিভ থেকে অপটেটিভ। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আমাদের আর কী করতে হবে? ভয়েস করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তারপর আর কী রয়েছে? ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এর মধ্যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা তোমরা ভয় পাও, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তাহলে দেখা যাচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে সমস্ত গ্রামারের যত খুঁটিনাটি যে বিষয়গুলো আছে তার মূলটা হলো ট্রান্সফরমেশন। আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে 60 নাম্বার থাকে, 11টা কোয়েশ্চেন থাকে, 6 নম্বর কোয়েশ্চেনের মধ্যে ট্রান্সফরমেশন থাকে, যেটার মধ্যে 10 নাম্বার, আর বাকি যে 10টা আছে প্রত্যেকটার জন্য 5 নাম্বার। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমাদের এটা পরবর্তী ক্লাসের জন্য এবং পরবর্তী বিভিন্ন রকমের পরীক্ষার জন্য, পরবর্তী বিভিন্ন চাকরি বাকরির জন্য আমাদের খুব দরকার পড়ে, তাহলে আমরা খুব সতর্কতার সাথে এবং মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবো এবং বাড়িতে এটা চর্চা করব।
তারপরে বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় আমাদের নাম্বার আছে, স্কুলের নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আশা করি তোমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। যাই হোক, এতগুলো আইটেম থেকেও একদিনে করানো যাবে না। তা আমি আজকে তোমাদেরকে যেটা শেখাবো সবচেয়ে সহজ, আমার মনে হয় তোমাদেরকে সবচেয়ে সহজ মনে হবে। খুব সতর্কতার সাথে, খুব সুন্দর সাথে, মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা এটা আর ভুলবে না। তাহলে তোমরা সবাই প্রত্যেকের বই, খাতা, কলম সামনে নিয়ে নাও এবং ভালো করে দেখো যে আমি কী লিখতেছি আর কী বলতেছি। ওকে? আর আমি যে স্কুলের মধ্যে বিভিন্ন সালের মধ্যে যে বোর্ড প্রশ্নের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে সেটা বোঝাবার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শিখবো হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য এবং ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? আমরা এখন এটা মুছে দিচ্ছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার আগে আমরা এখানে মূল বিষয়টা আমরা বুঝে নেব। একটা জিনিস খুব সতর্কতার সাথে খেয়াল করবো, যে জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হা বোধক হইতে পারে, না বোধকও হইতে পারে, অ্যাফার্মেটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক যদি হয়, যখন এটাকে আমরা প্রশ্ন করব তখন সেটা করব না বোধকে। আবার বলতেছি, ভালো করে শুনো, তোমরা খেয়াল করো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি কখনো অ্যাফার্মেটিভ হয় এবং ব্র্যাকেটের মধ্যে যদি বলে দেওয়া হয় যেটাকে ইন্টারোগেটিভ করো, প্রশ্নবোধক করো, যদি বলে এটাকে প্রশ্নবোধক করো, তখন আমরা করব যে অ্যাসার্টিভটাকে নেগেটিভ করে সেটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি এই বাক্যটা যদি নেগেটিভ থাকে, অ্যাফার্মেটিভ না হয়ে নেগেটিভ বাক্য হয় এবং সেটাকে যদি বলে যে এটাকে ইন্টারোগেটিভ করো, তাহলে তখন আমাদেরকে এটাকে কী করতে হবে? অ্যাফার্মেটিভই করতে হবে। অর্থাৎ হা বোধক বাক্য থাকলে প্রশ্ন করতে হবে না বোধক বাক্যে, আর না বোধক বাক্য থাকলে সেটাকে প্রশ্ন করতে হবে হা বোধক বাক্যে। ক্লিয়ার না সবাই? সবাই বুঝতে পারছো? আমরা একটা নমুনা হিসেবে আমরা দেখাই দিই এখানে। তার আগে আমরা একটু স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার কীরকম থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার থাকে, প্রথমে লেখা থাকে সাবজেক্ট, তারপর লেখা থাকে ভার্ব, তারপর যা থাকে আনুষঙ্গিক থাকে, এবং বাক্যটার শেষে লেখা থাকে একটা ফুল স্টপ। ভালো করে আমরা খেয়াল করবো, এই বাক্য শেষে লেখা থাকে একটা ফুল স্টপ। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এই ভার্বটা হা বোধক হলে হা বোধক অ্যাফার্মেটিভ, এই বাক্যটা যদি না বোধক হয় তাহলে না নেগেটিভ। আর যদি এটাকে বলে যে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে সবার আগে থাকে হেল্পিং ভার্ব। এই যে এইচবি লিখলাম, এইচবি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব যাকে বলে। প্রথমে লেখা থাকে সাহায্যকারী ভার্ব, তারপর লেখা থাকে সাবজেক্ট, তারপর যদি মূল ভার্বের দরকার পড়ে মূল ভার্ব, তারপর আনুষঙ্গিক যা থাকে, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি দেখতেছি? দুইটার মধ্যে একটা গঠনগত একটা পার্থক্য রয়েছে। গঠনগত পার্থক্যটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব থাকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে প্রথমে ভার্ব থাকে তারপরে সাবজেক্ট থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ লিখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিই। তোমরা সবাই বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ বুঝতে পেরেছো না সবাই? ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন কীভাবে করব? আমরা এখানে করার সময় আমরা একটু খেয়াল করব যে এই যে ভার্বটা, এই ভার্বটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ভার্বটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ভার্বটাকে, এই ভার্বটা আমরা দেখতে দুই রকম ভার্ব থাকতে পারে। একটা লেখা থাকতে পারে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বগুলো কি? আরেকটা লেখা থাকতে হলো এই মেইন ভার্ব। এই ভার্বটা মেইন ভার্ব থাকতে পারে, আবার হেল্পিং ভার্বও লেখা থাকতে পারে। মেইন ভার্বও থাকতে পারে, হেল্পিং ভার্বও লেখা থাকতে পারে। মেইন ভার্বগুলো কি, হেল্পিং ভার্বগুলো কি, এটা আমাদের শেখাটা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার। আমরা ক্লাসের মধ্যে বারবার আমি এই হেল্পিং ভার্বগুলো ক্লাসের মধ্যে দেখাই দিছি, তোমরা সবাই খাতার মধ্যে ইতিমধ্যে লিখেছ এবং তোমাদেরকে মুখস্থ আছে। তারপরেও আরেকবার আমরা লিখে দিচ্ছি, তোমরা এগুলো বাড়ির মধ্যে বারে মুখস্থ করবে, তাহলে তোমাদের জন্য এই জিনিসটা পারাটা সহজ হয়ে যাবে, তোমরা আর কখনো ভুলবে না। তো হেল্পিং ভার্বগুলো কী কী আমরা লিখি? আমরা লিখি হেল্পিং ভার্বগুলো লিখি এম অথবা ইজ অথবা আর, এম ইজ আর, এটা একটা।
তারপর ওয়াজ, ওয়ার, ওয়াজ ওয়ার, তারপর লিখি কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়াও আরও আছে, এছাড়া আছে কি আর মডেল ভার্ব আছে, মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, might, must, need, dare, ought to। তাহলে কী হলো যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট মাস্ট, নিড ডেয়ার ওয়াট টু। তাহলে মেন ভার্বগুলো কী কী? মেন ভার্বটা দুইটা আকারে থাকে, মেন ভার্বটা দুইটা আকারে থাকে। হয় লেখা থাকে হলো প্রেজেন্ট ফর্ম, না হলে লেখা থাকে পাস্ট ফর্ম। ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে অথবা পাস্ট ফর্মে থাকে। প্রেজেন্ট ফর্মে আবার রূপ দুইটা, প্রেজেন্ট ফর্মের রূপ আবার দুইটা, দেখি আমরা ভালো করে খেয়াল করি। আমরা প্রেজেন্ট ফর্মের রূপ একটা হলো বেস ফর্ম, একটা হলো বেস ফর্মের সাথে এস অথবা ইয়ের যোগ করা ফর্ম। তাহলে আমাদের এই ভার্বের যে তালিকাটা, সাহায্যকারী ভার্বের যে তালিকাটা, এদেরকে আমাদেরকে আগে নখদর্পণে রাখতে হবে, এটা আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। এটা যদি আমরা মুখস্থ করতে রাখতে পারি, মোট কথা হলো এই যে ভার্বগুলো লেখা আছে, এই ভার্বগুলো বাদে বাকি যে ভার্বগুলো আমরা পাবো সবগুলো সাহায্যকারী ভার্ব। আমরা এই ভার্বের ক্ষেত্রে আমরা যখন নাকি নেগেটিভ করতে যাব তখন সাহায্যকারী ভার্ব পাবো। নেগেটিভ করার সময় ডু নট, ডাজ নট, ডিড নট। আমাদের এই ভার্বের তালিকাটা আমাদেরকে অবশ্যই আগে মুখস্থ করে রাখতে হবে। এম ইজ আর, এম ইজ আর, তোমরা বারে বারে রিহার্সেল দিবে। এম ইজ আর, তারপরে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হলো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এটিও সাহায্যকারী ভার্ব। এই ভার্বগুলোর আরেক নাম হচ্ছে, এই ভার্বগুলোকে বলা হয় মডেল ভার্ব। তোমরা এর আগে শিখেছো, এটা বারে বারে শিখেছো। মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু। নিড, ডেয়ার, অট টু। ক্লিয়ার? এই শুড অর্থ যেমন উচিত, শুড অর্থ উচিত, শুড আর অট টু একই। শুডের পর টু বসে না, অটের পর টু বসে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তাহলে কী হলে তো আমাদেরকে এই সাবজেক্ট লেখার পরে ভার্বের জায়গায় আমাদের হয় এই ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলো না থাকলে মেন ভার্ব থাকবে। মেন ভার্ব যদি থাকে তো মেন ভার্ব সাধারণত এই হয় প্রেজেন্ট আকারে থাকবে, নাহলে পাস্ট আকারে থাকবে। মেন প্রেজেন্ট আকারে থাকবে অথবা পাস্ট আকারে থাকবে। অথবা প্রেজেন্ট আকারে থাকলে দুইভাবে থাকতে পারে, একটা লেখা থাকতে পারে বেস ফর্ম, একটা লেখা থাকতে পারে বেজের সাথে অ্যাজ বা ইয়ের যুক্ত ফর্ম। কথা ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পারছি? তো এই যে আমরা যে এইগুলো করবো, এই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবো, এখন শর্টকাট যেটা একটা পদ্ধতি যেটা আছে, যদি সাবজেক্ট লেখার পরে এই ভার্বগুলোতে এই ভার্বটা থাকে, এই হেল্পিং ভার্বটা থাকে, এইগুলার যে কোনো একটা, তো এটার সাথে সাপোজ এরকম লেখা আছে, এরকম যে লেখা আছে হি, হিয়ের পর লেখা আছে ইজ, এই ইজটা এটার মধ্যে পড়ছে, অথবা লেখা আছে ওয়াজ, অথবা লেখা আছে হ্যাজ, অথবা লেখা আছে ক্যান, অথবা লেখা আছে উইল, অথবা লেখা আছে শুড, যে কোনো একটা লেখা থাকলেই হইলো। সাবজেক্ট লেখার পর যেটা এরকম একটা সাহায্যকারী ভার্ব থাকে, তখন এই সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে বসাইতে হইব। এই সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের আগে বসাইতে হইব। এই ভার্বটা এখান থেকে চলে আইব, এখান থেকে চলে গিয়ে এখানে এটার সাথে নট লিখ দেবো। ইজের সাথে নট যোগ করলে কী হয়, তোমরা ট্যাগ কোশ্চেনে শিখেছ, ইজেন্ট, ইজের সাথে লগ হতে। এই জন্য আমরা এগুলো যে নেগেটিভ ফর্ম, এই নেগেটিভ ফর্মটা আমরা এখনই শিখে ফেলবো। নেগেটিভ ফর্মটা কী কী আমরা ভালো করে খেয়াল করি। নেগেটিভ ফর্মটা কি? এমেন্ট। নেগেটিভ ফর্ম হচ্ছে অ্যামেন্ট। অ্যামেন্ট লেখার কথা, কিন্তু তোমরা জানো ট্যাগ কোশ্চেনে তোমরা শিখেছ অ্যামেন্ট বলে কোনো শব্দ নাই, অ্যামেন্ট বলে কোনো ওয়ার্ড নাই গা। অ্যামেন্টটা কি তখন কী হয়ে যায়? আরেন্ট হয়ে যায়। তাহলে তুমি শিখে নাও, এমটাকে যদি নেগেটিভ করি তাহলে হয় আরেন্ট, ইজটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেটা হয় ইজেন্ট, আরটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আরেন্ট। এগুলো অন্যগুলো ঠিক আছে। ওয়াজটাকে নেগেটিভ করলে হয় ওয়াজেন্ট, ওয়ারটাকে নেগেটিভ করলে হয় ওয়ারেন্ট, হ্যাভটাকে নেগেটিভ করলে হয় হ্যাভেন্ট, হ্যাজটাকে নেগেটিভ করলে হয় হ্যাজেন্ট, হ্যাডটাকে নেগেটিভ করলে হয় হ্যাডেন্ট। ক্লিয়ার? আবার বলি একবার, এমটাকে নেগেটিভ করলে অ্যামেন্ট হয় না, এমটাকে নেগেটিভ করলে আমরা অ্যামেন্ট হয় না। আমরা এখানে একটু এই পাশে একটু লিখি, এই এমটা নেগেটিভ করানোর সময় হওয়ার কথা ছিল অ্যামেন্ট,
অ্যামেন্টটা যেটা আছে এটা টোটালি ভুল। অ্যামেন্ট বলে কোনো শব্দ নেই, অ্যামেন্টটা হবে না। এই অ্যামেন্টের বদলে আমাদের কী লিখতে হবে? অ্যামেন্ট না লিখে আমাদেরকে লিখতে হবে আরেন্ট। আরেন্ট, এই আরেন্টটাই হচ্ছে অ্যামেন্ট। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেন্ট, এটা হচ্ছে এজেন্ট, এটা হচ্ছে আরেন্ট, এটা হচ্ছে ওয়াজেন্ট, এটা হচ্ছে ওয়ারেন্ট, এটা হচ্ছে হ্যাভেন্ট, এটা হচ্ছে হ্যাডেন্ট, হ্যাজেন্ট, এটা হচ্ছে হ্যাডেন্ট, এটা হলো হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, এগুলো নেগেটিভ ফর্ম। আর এই পাশের মধ্যে আমরা এখন আসি আবার মডেল ভার্বের মধ্যে। ক্যান থাকলে ক্যান নট হওয়ার কথা ছিল কান্ট। আমরা দুইটাকে কনস্ট্রাকশন করে একত্রিত করে লিখবো, নটটাকে আলাদা করে লিখবো না, দুটাকে একত্রিত করে লিখবো। ক্যান লিখলে কান্ট, কান্ট লেখানোর সময় লেখার কথা ছিল এরকম, আমরা এখানে কাজ সাথে সাথে লিখে দেখা দিই এই ক্যান, তো আরেকটা অ্যান লেখার পরে তারপরে অ্যান এভাবে লেখার কথা ছিল, কিন্তু নিয়ম হলো এরকম, যখন কান্ট লিখি তখন একটা অ্যান কমে যায়, একটা অ্যান কমে, তখন লেখালে একটা CAN, টি অ্যাপোস্ট্রফি, টি কান্ট। তাহলে ক্যান থাকলে কান্ট, দেখো কোনটা কোনটা ব্যতিক্রম হইতেছে, তাহলে কোনটা কোনটা এই এমেটটা ব্যতিক্রম হইলে একটু, অ্যামেন্টটা অ্যামেন্ট হয় না, ক্যানেনটা ক্যানেন্ট হয় না, এটা ক্যানেনটা হয় কান্ট। ঠিক একই রকম স্যালেটটা স্যালেন্ট হয় না, স্যালেটটা এখন লাগে শান্ট, উইলেটটা উইলেন্ট হয় না, উইলেটটা হয় ওন্ট। এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটু পরিবর্তন হয় জায়গা। তাই ক্যানটা হয় কান্ট, কুডটা কুডেন্ট, শ্যালটা হয় শান্ট, শুডটা শুডেন্ট, উইলটা হয় ওন্ট, উডটা উডেন্ট, মেয়েটা আছে মেইন্ট, মাইটেন্ট, মাসেন্ট, নিডেন্ট, ডেয়ারেন্ট, অটেন্ট। ক্লিয়ার? আমরা যেটা বোর্ডে যে প্রশ্ন আসছে, বোর্ডের প্রশ্নগুলি এখন তোমাদেরকে দেখাই দেবো একটু, এটা আমরা একটু পরে বলতেছি, আগে একটু তোমরা আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আরেকবার বলি, সবার আগে আমরা সেন্টেন্সটাকে দেখবো, সেন্টেন্সটা কি হা বোধক না না বোধক। হা বোধক যদি বাক্য লেখা থাকে তাহলে প্রথমে লেখা থাকবে এরকম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হলো এক্সটেনশন। অবজেক্ট লেখা থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। তখন এই ভার্বটার দিকে তাকায় দেখবো যে এই ভার্বটা কি মেন ভার্ব না হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব না মেন ভার্ব। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে হেল্পিং ভার্ব নিয়ে। তো হেল্পিং ভার্বগুলো কী কী? হেল্পিং ভার্বগুলো আমরা আগে জানতে হবে কোনগুলোকে হেল্পিং ভার্ব বলে। তা আমরা হেল্পিং ভার্বগুলোর একটা তালিকা লিখে দিয়েছি, আমরা ক্লাসের মধ্যে এর আগে লিখে দিয়েছি, এবং প্রত্যেক ছাত্রছাত্রীর খাতায় আমি জানি যেটা লেখা আছে। তোমরা আবার খাতাটা বের করবে, বের করে আবার ওইটা সে আবার একটু রিহার্সেল দিবে, মনে করার চেষ্টা করবে। যে এম ইজ আর, এমটাকে নেগেটিভ করলে হয় কি আরেন্ট, ইজটাকে নেগেটিভ করলে হয় ইজেন্ট, আরটাকে নেগেটিভ করলে হয় আরেন্ট, ওয়াজটাকে নেগেটিভ করলে হয় ওয়াজেন্ট, ওয়ারটাকে নেগেটিভ করলে হয় ওয়ারেন্ট, হ্যাভটাকে নেগেটিভ করলে হয় হ্যাভেন্ট, হ্যাজটাকে নেগেটিভ করলে হয় হ্যাজেন্ট, হ্যাডটাকে নেগেটিভ করলে হয় হ্যাডেন্ট। কেন নেগেটিভ করতেছি? আমরা আগে বলছি যে সাবজেক্ট লেখা ভার্বটা সাহায্যকারী ভার্ব থাকে, ইন্টিগ্রেটিভ করার নিয়ম হচ্ছে আগে থাকে সাহায্যকারী ভার্ব এবং সেটাকে নেগেটিভ করে নিতে হয়। এই যে সাহায্যকারী ভার্বটাকে আগে লেখার পর তারপরে আমরা সাবজেক্ট লিখুম, তাহলে আমাদের জন্য সেটা সুন্দর করে সহজভাবে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। আবার এটা দেখতেছি ক্যান থাকলে হয় কান্ট, কুড থাকলে হয় কুডেন্ট। এখানে যে ভার্বগুলো আমরা লিখছি, এখানে যে ভার্বগুলো, এই ভার্বগুলো সবগুলো ভার্ব হচ্ছে মডেল ভার্ব। এই সবগুলো ভার্ব হচ্ছে মডেল ভার্ব, আর এগুলো সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বলি, আমরা হেল্পিং ভার্ব বলি, একবার একটা যেটা বলি কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো মডেল ভার্ব। ক্যান থাকলে হচ্ছে কান্ট, কুড থাকলে হলো কুডেন্ট, কুড থাকলে হলো কুডেন্ট, তারপর শ্যাল থাকলে হলো শান, শুড থাকলে হলো শুডেন্ট, তারপর হচ্ছে উইল থাকলে ওন, উড থাকলে হচ্ছে উডেন্ট, মে থাকলে মেইন্ট, মাইট থাকলে মাইটেন্ট, মাস থাকলে মাসেন্ট, নিড থাকলে নিডেন্ট, ডেয়ার থাকলে ডেয়ারেন্ট, অট থাকলে অটেন্ট। তো চারটা আমরা বলতেছি, চারটা জিনিসের মধ্যে একটু 19-20 বিষয়ই আছে, নাহলে প্রত্যেকটার সাথে অ্যান্ড কমাটি, প্রত্যেকটার সাথে যদি আমরা যে ওয়ার্ডগুলো বি ভার্বগুলো পাইতেছি, বি ভার্বগুলোর সাথে প্রত্যেকটার সাথে যদি আমরা অ্যান্ড কমাটি যুক্ত করি, অ্যান্ড কমাটি অ্যান্ড এবার যুক্ত করে, তাইলে কিন্তু হইতেছে, এবার লিখলেই হয়ে যায়। তো এখানে কী হয়েছে তাইলে এই চারটার ক্ষেত্রে, এই এমের ক্ষেত্রে যেটা আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে রাখছি, এম থাকলে এমেন্ট হওয়ার কথা ছিল, এই এমেন্ট হওয়ার কথা ছিল, এমেন্টটা হবে না, এমেন্ট না হয়ে কী হবে আরেন্ট। ক্যান থাকলে ক্যানেন্ট হওয়ার কথা ছিল, ক্যানেন্ট না হয়ে হবে কি কান্ট। উইল থাকলে স্যালেন্ট হওয়ার কথা ছিল, শান্ট হবে, ডবল এলটা তখন থাকবে না। উইল থাকলে উইলেন্ট হওয়ার কথা ছিল, উইলেন্ট হবে না, তখন ওন, WON, টি, এটা তোমাদের সব লিখে দিয়েছি আমরা। ওনটা লিখে দিই, শ্যালটা লিখে, এটা তো লিখেছি, এইটাও লিখে দিই। শ্যাল থাকলে হচ্ছে কি বলছি, শ্যাল থাকলে শ্যাল, এটা কিন্তু শ্যালের জন্য, শান্ট। উইলের জন্য হচ্ছে কি ওন্ট। এই চারটে হচ্ছে ব্যতিক্রম, এই যে একটা, এই চারটে হচ্ছে ব্যতিক্রম। এম থাকলে আরেন্ট, ক্যান থাকলে কান্ট, শ্যাল থাকলে শান্ট, উইল থাকলে ওন্ট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো তোমরা সবাই?
আমরা এখন বোর্ডের একটা কোশ্চেনটা দেখা দেবো আসলে এটা যে আমরা পারতেছি। আমরা কিন্তু এখনও পর্যন্ত মেইন ভার্ব নিয়ে আলোচনা করিনি, এটা করছি। এখন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে, বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে এরকম একটা দিলে তোমাদের জন্য বোঝাটা সহজ হবে, এবং সহজ হওয়ার জন্যই আমরা এখন বোর্ডের একটা কোশ্চেন এখানে আমরা লিখবো। এই পাশে সেগুলো আমরা এখন আপাতত মুছে দিচ্ছি। বোর্ডের কোশ্চেনের মধ্যে এরকম আসছে, দে আর দ্য লাভার্স অফ সারফেস। এটা বোর্ড প্রশ্নে আসছে, তোমরা টেক্সট পেপার খুঁজলে দেখতে পারবে যে এখানে কী লেখা আছে। তো আমরা এখন মিলে দেখি একটু এতক্ষণ যে আমরা যে কথাগুলো আলোচনা করলাম, বললাম যে প্রথমে দেখবা সাবজেক্ট, এটা অ্যাসার্টিভ লেখা আছে, এটাকে বলছে কি ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভ করতে বলছে ব্র্যাকেটে এইভাবে। তো প্রথমে আমরা সাবজেক্টে ঠিকই পেয়েছি, তারপর ভার্ব পাইছি, সাহায্যকারী ভার্ব, তারপর বাকি যেটা আছে এটা এক্সটেনশন, এবং বাক্যটা শেষে এখানে আমরা ফুল স্টপ পেয়েছি, এখন ফুল স্টপ পেয়েছি, কিন্তু আমাদের এখন ইন্টারোগেটিভ করতে হইব। তো ইন্টারোগেটিভ করার নিয়মটা কী বলছে, আগে সাহায্যকারী ভার্বটাকে আগে আনো, নেগেটিভ করো। একটু আগে আমরা শিখছি যদি আর লেখা থাকলে আর যদি আমরা নেগেটিভ করতে চাই, যদি আমরা আরকে নেগেটিভ করতে চাই, তখন আরকে নেগেটিভ কীভাবে করবো, আমরা আরকে নেগেটিভ করবো হচ্ছে আরডেন্ট। তোমরা নিজে মনে বলতে থাকো, মুখে সাথে বলতে থাকো, তাহলে তোমরা আর শিখে যাবে। আরটাকে নেগেটিভ করলাম, কী হইলো তাহলে আমাদের আরএন্ড হইলো, আরএন্ড। তারপর সাবজেক্টটাকে পরে লিখতে বলছি আমরা, ওই সাবজেক্টটাকে পরে লিখতে বলেছি, তাহলে এখানে লিখতে হবে দে, আরএন্ড দে। তোমার কাজটা শুধু এতটুকু, তোমার আর কিছুই করতে হবে না। তারপর বাদ বাকি যা আসে সব দেখে লিখবে। এখানে কী লেখা আছে, দ্য লাভার্স অফ সারফেস। এটা আমরা আপাতত একটু মুছি, পরে দেখাইতেছি, এটা আমার মনে থাকবে। অফ সারফেস, এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো তাহলে কীভাবে লিখছি, এই আরটাকে নেগেটিভ করে এখানে নিয়ে আসছি আরএন্ড, এই সাবজেক্টটাকে এখানে নিয়ে আসছি এই দে, আর বাদ বাকি যে দ্য লাভার্স অফ সারফেস। ওকে, আচ্ছা। তারপর আমরা আরেকটা উদাহরণ দেবো এখানে, হি can succeed in life. He can succeed in life. আবার দেখো এখানে কি লেখা আছে, হি লেখা আছে সাবজেক্ট, ক্যান লেখা আছে মডেল ভার্ব, এই ভার্ব সাহায্যকারী বিষয়টা, তার বাদ বাকি যা আছে। তো আমরা দেখেছিলাম একটু আগে দেখেছিলাম কী লিখতে হইব, তার কী লিখতে হইব, এই ক্যান থাকলে আমাদের কী লিখতে হবে দেখেছিলাম, কান্ট। তারপর লেখা আছে কি হি, এই সাবজেক্টটা এখানে নিয়ে আসলাম, কান্ট হি, বাদ বাকি সব ঠিক দেখে দেব, সাকসিড। তারপর কি লিখে ইন, তারপর কি লিখে লাইফ, তারপরে কোয়েশ্চেন মার্ক। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, এবং 2020 সাল প্রশ্ন, 20 সালে যে বোর্ডের প্রশ্ন, সেই 2020 সালের বোর্ডের প্রশ্নের মধ্যে এটা আছে, যে এই প্রশ্নগুলো আসছে, যে দে আর দ্য লাভার্স অফ সারফেস, হি ক্যান সাকসিড ইন লাইফ। আরও আছে, আমরা দেখাবো। আশা করি তোমরা বুঝতে পারতেছ, ক্লিয়ার? আচ্ছা, এখানে ওই হইতেছে না, নিচে লিখলে সমস্যা, আমরা উপরে এটা মুছে আবার লিখতেছি, আরও কিছু উদাহরণ দিতেছি তোমাদেরকে। Man is the maker. Man is the maker. Man is the maker of his fortune. Man is the maker of his own fortune.
টু কিল, টাইম ইজ টু কমিট সুইসাইড। patriotism is a novel virtue। আচ্ছা, এখানে আমরা তিনটা লিখি, তিনটা ইজি হয়ে গেল। তো এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই পুরাটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এই যে ইজ পাইলাম ভার্ব, ইজ পাইলাম ভার্ব, এখানে তিনটার মধ্যে ইজি পাইলাম। এগুলো কিন্তু সবগুলো বোর্ড পরীক্ষায় আসছে। আবার বলতেছি 2019-20 সালের মধ্যে যে বোর্ড পরীক্ষার মধ্যে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ আসছে, সেগুলোর মধ্যে তোমরা যদি এখন টেস্ট পেপার খুঁজো, তোমরা এখানে দেখতে পারবে যে এগুলো আসছে। তোমার কাছে মনে হইতেছে কত সহজ সহজ প্রশ্ন, উদাহরণগুলো এখানে আমি একটাও নিজে থেকে উদাহরণ দিইনি, কারণ সবগুলো উদাহরণ আমরা টেস্ট পেপার থেকে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কালেকশন করে এখানে নিয়ে আসছি। দেখো তোমরা কী লেখা আছে, তাহলে এই যে ইজ লেখা আছে, তা আমরা একটু আগে শিখছি ইজ থাকলে প্রথমে শুধু সাবজেক্টের আগে শুধু একটা ইজেন্ট লিখে দাও, ইজেন্ট, ইজেন্ট, তারপরে ম্যান, ইজেন্ট ম্যান, ইজেন্ট ম্যান, তার বাদ বাকি সব ঠিক থাকবো। দ্য মেকার, ইজেন্ট ম্যান দ্য মেকার of his own fortune। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, সব কিছু লিখলা, লাস্টে ফুল স্টপ লিখলা, তাহলেও কিন্তু হবে না। অবশ্যই মনে রাখতে হবে যেটা থেকে যেটা রূপান্তর করতে হবে তার প্রত্যেকটা ডিমান্ড, প্রত্যেকটা চাহিদা সেখানে পূরণ করতে হবে। এখানে ফুল স্টপ ছিল, এখন এখানেও যদি আমি ফুল স্টপ লিখি তাহলে কিন্তু এটা হলো না, এটা ভুল হয়ে গেল। তাহলে তোমাদের এখানে অবশ্যই কী করতে হবে, ইউ মাস্ট পুট ইউর ইন্ট্রোগেটিভ সাইন। এখানে টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, সময়কে নষ্ট করা মানে হচ্ছে আত্মহত্যার মতো। অবশ্যই তোমরা সময়টাকে নষ্ট করবে না, বাড়িতে থাকবে, ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা যেন বাড়িতে থেকে ঠিকমতো পড়াশোনা করো, তার জন্যই আমাদের এই কার্যক্রম। আমরা এই কার্যক্রম করতেছি যাতে তোমরা সুস্থ থাকতে পারো। তোমরা অবশ্যই বাইরে থেকে বের হবে না, নিয়মিত পড়াশোনা করবে। আর যদি কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা হয় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে, আবার দেখি আমরা ইজ লেখা আছে, তো ইজটাকে কী করবো আমরা, ইজটাকে আবার আগের মতোই ইজটাকে শুধু প্রথমে বসে দিব, ইজটা ইজেন্ট টু কিল টাইম, ইজ তো চলে গেছে, বাকি রইল এখানে কি কি, টু কমিট সুইসাইড। কোশ্চেন মার্ক। আবার এখানে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম মহৎ গুণ। ইজ দ্য ইজেন্ট প্যাট্রিয়টিজম চলে গেছে, এটা এ নোবেল ভার্চু। ওকে, আমরা একটা নেগেটিভটা দেখা দিই, যেটা নেগেটিভ থাকলে যেটা অ্যাফার্মেটিভ করে করতে হবে। আর একটা বাক্য ভালো করে খেয়াল করো। আরেকটা দেখাবো তোমাদেরকে, একটা নেগেটিভের থেকে দেখা দিচ্ছি, নেগেটিভের উদাহরণ দিতেছি। এটা তো তোমরা আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, একটা নেগেটিভ দিয়ে দেখে দিই, এখনো পর্যন্ত একটা নেগেটিভ দিয়ে দেখে নিয়ে নেগেটিভ দিয়ে দেখে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে ছেড়ে দেবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে, আমরা এখনো পর্যন্ত মেন ভার্বের মধ্যে যাইনি, নেক্সট ক্লাসের মধ্যে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা বোর্ডের আরও কোশ্চেন সলিউশন করার চেষ্টা করব, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। একটা নেগেটিভ, এ লেজি ম্যান ক্যান নট কমপ্লিট হিজ ওয়ার্ক টাইমলি। এটাকে বললো যে ইন্ট্রোগেটিভ করো।
তা আমরা আগেই বলছিলাম প্রথমেই আমরা বলছি যে সবার আগে তোমরা খেয়াল করবে যে এখানে সবার আগে দেখবে যে বাক্যটা হাবোধক না নাবোধক। এতক্ষণ পর্যন্ত আমরা যে উদাহরণগুলো দিয়েছি সবগুলো উদাহরণ ছিল না হাবোধক। সুতরাং আমরা ট্যাগ কোশ্চেন আমরা সব যখন আমরা ইন্টারোগেটিভ করছি তা প্রত্যেকটার সাথে আমরা নট 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 লাগিয়ে করেছি। এখন এক যে বাক্যটা করছি আমরা, এখন এই বাক্যটা দেখে তোমরা একটু খেয়াল করো। প্রথমে লেখা আছে এ লেজি ম্যান, এটা হলো সাবজেক্ট। তারপর লেখা এই দেখা আছে ক্যান নট, নেগেটিভ। তার নেগেটিভ যেহেতু আছে বলছিলাম হাবোধক থাকলে নাবোধকে প্রশ্ন করতে হবে, নাবোধক থাকলে হাবোধকে প্রশ্ন করতে হবে। এখন যেহেতু এখানে নেগেটিভ লেখা আছে তাহলে প্রশ্ন করতে হবে হাবোধকে। তো এইটাকে আরও আগের চারটে এই হাবোধক থেকে নাবোধক প্রশ্ন করার চেয়ে নাবোধক থেকে হাবোধকে প্রশ্ন করা আরও বেশি সহজ। কীভাবে সহজ? যেই জায়গার মধ্যে নট লেখা আছে নটটা শুধু বাদ দিয়ে দিবে, নটের আগে যে ভার্বটা লেখা থাকবে, যে সাহায্যকারী ভার্বটা থাকবে সেই ভার্বটা শুধু প্রথমে বসায় দিবে। তাহলে এখানে নটটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, নটের আগে সাহায্যকারী ভার্ব লেখা আছে ক্যান, তাহলে আমরা সাবজেক্টের আগে শুধু ক্যানটা বসায় দিলেই হয়ে যাচ্ছে। সুতরাং খেয়াল করে ভালো করে, তাহলে উত্তরটা তাহলে কী হলো? তাহলে প্রথমে ক্যান, প্রথমে লিখলাম ক্যান, তারপর লিখলাম কি এ লেজি, ক্যান এ লেজি ম্যান, ক্যান এ লেজি ম্যান। তার বাদ বাকি সব ঠিক থাকবে। কমপ্লিট ক্যান এ লেজি ম্যান কমপ্লিট হিজ ওয়ার্ক টাইমলি, বাদ বাকি সব ঠিক আছে এবং সবার শেষে একটা কোশ্চেন মার্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে নেগেটিভ এতক্ষণ পর্যন্ত কেন করিনি, কারণ নেগেটিভ থেকে ইন্টিগ্রেটিভ করাটা আরও বেশি সহজ। কারণ সেখানে নট লেখা থাকে, নটটাকে শুধু আমরা বাদ দিয়ে দেই, নটের আগে যে সাহায্যকারী ভার্বটা থাকে সেই সাহায্যকারী ভার্বটাকে শুধু সাবজেক্টের আগে বসায় দিলেই হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকবে, লাস্টে শুধু একটা কোয়েশ্চেন মার্ক। আশা করি তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ একটা ক্লিয়ার বা স্বচ্ছ একটা ধারণা পেয়েছো। আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ, তার দুইটা পার্টের মধ্যে ভার্বের যে দুইটা পার্ট, হেল্পিং ভার্ব যেটা, সেই হেল্পিং ভার্বের অংশটুকু আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। আমরা মেন ভার্বে যাইতেই পারিনি, এটা থেকে আরও বিস্তারিত আমরা উদাহরণ দিতে পারতাম, আরও দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের আবার মেন ভার্বটা করতে হবে। সময় অন্য ক্লাস হবে, অন্য ক্লাসের মধ্যে আমরা নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই, তোমরা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করবে এবং পথচর্চা করবে। কারো যদি কোনো সমস্যা হয় এরপরে অবশ্যই বোর্ডে যে কোশ্চেনগুলো আছে প্রশ্নগুলো সবগুলো সুন্দরভাবে সমাধান করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।